যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিএসি। কর্মপরিকল্পনা অনুযায়ী চলছে প্রস্তুতি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি। তো যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। বহিষ্কারাদেশ বাতিল সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটের ভোগান্তি। গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি ডকইয়ার্ড করার পরিকল্পনা নৌ উপদেষ্টার, মেরিটাইম গবেষণা সহায়তার আশ্বাস নৌবাহিনীর প্রধানের। ১৫ জুলাইয়ের মধ্যে হবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ, আইসিটি থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য, পেপ্যাল আনতে পদক্ষেপ। কেরানীগঞ্জে কৃষকের জমি ভাড়া নিয়ে মুক্তধারা সিটি হাউজিং এর দেদারসে প্লট বিক্রি, নিষেধাজ্ঞা অমান্য করে চলছে কার্যক্রম। চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ, যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মতি, অর্থনৈতিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয়। এবং ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইরানে নিহত আরও ৫, অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানির ১৪ বিমান ইসরায়েলে। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে নিজস্ব কর্মপরিকল্পনার আলোকে কাজ করছে সরকার। এক্ষেত্রে কমিশন যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। শনিবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব। অংশগ্রহণকারীদের নানা নির্দেশনা দেন তারা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য নিজস্ব কর্মপরিকল্পনায় আলোকে কাজ করছে কমিশন, যথাযথ সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা যেটা একটা পরিকল্পনা, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, আমি রুটম্যাপ বলবো না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, সেগুলো কোনটা কোন সময়ে শেষ করব, কোন সময় শুরু করব, এইটার একটা পরিকল্পনা আমরা, সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে, অনেকে নানাভাবে এটাকে নাম দেয়। আমি রুটম্যাপ বলছি না, এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা বলছি। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন, আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবে তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আবাসন ব্যবসায় কোনো অনুমোদন ছাড়াই দেদারসে বিক্রি করছে প্লট। কৃষকদের জমিতে ভাড়ায় সাইনবোর্ড টাঙিয়েই চলছে মহাপ্রতারণা। এমন জালিয়াতি করে আসছে কেরানীগঞ্জের মুক্তধারা সিটি হাউজিং কোম্পানি। অনুমোদন ছাড়া রাজুক প্লট বিক্রিতে নিষেধাজ্ঞা দিলেও বছরের পর বছর ধরে কোনো তোয়াক্কা করছে না কোম্পানিটি। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্ট। রাস্তার পাশে কৃষি জমির বিস্তীর্ণ মাঠে সাঁটানো বড় বড় সাইনবোর্ড। সবজি ও ফসলি আবাদের এসব জমির বেশিরভাগই ভাড়া নিয়ে সাইনবোর্ড বসিয়েছেন মুক্তধারা সিটি হাউজিং। দেখে মনে হবে সাইনবোর্ড টাঙানো সব জমি মুক্তধারার, কিন্তু সবই প্রতারণায় ঠাসা। এভাবেই ঠকাচ্ছেন গ্রাহকদের। আবার কিছু কৃষকের জমি জোর করেও কিনে নেয় প্রতারক কোম্পানিটি।
ভয়াবহ প্রতারণার এ যেন রূপকথার গল্পকেও হার মানাবে কেরানীগঞ্জের আটিবাজারে গলাতিয়া রোডে গড়ে ওঠা মুক্তধারা সিটি। হাউজিং কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, জমি না কিনে জমির মালিকদের কাছ থেকে সম্মতি নিয়ে সাইনবোর্ড টানানো, তারপর প্লট বানিয়ে ওই মালিকের মাধ্যমে রেজিস্ট্রি করে দেয় সরকারি আইনে, যা পুরোপুরি অবৈধ। তো আমরা কোথাও বিক্রি করতে যাই, বিক্রি করতে পারছি না কেন জানে, হারা বলতেছে যারা কিনতে আসে ওরা বলতে যায় এই হ্যাঁ ডকুমেন্ট ছাড়া আমরা নিব, তো আমরা জমি না। একই সাথে স্থানীয় নেতাদের হাত করে দেদারসে চলছে ফসলি জমি ভরাট। এদিকে অনুমোদন না থাকায় মুক্তধারা সিটিকে প্লট বিক্রি বন্ধে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। কিন্তু সেই নীতির তোয়াক্কা না করেই এই হাউজিংয়ে চলছে অবৈধভাবে প্লট বিক্রি। শুধু তাই নয়, আবাসন কোম্পানির যে কয়টি লাইসেন্স প্রয়োজন তার কোনোটাই নেই মুক্তধারা আবাসন কোম্পানিটির। সরকারি আইনে যেখানে অনুমোদন ছাড়া প্লট ক্রয় বিক্রয় করা যাবে না, সেখানে এই হাউজিং কোম্পানি কিভাবে চালাচ্ছে এমন ভয়াবহ প্রতারণা, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির কর্ণধারের কাছে দেশ টিভি। আসলে আমি শুরুতে আপনাকে বলছি, এটা ছোট্ট প্রজেক্ট তো, আমাদের গেটেড কমিউনিটি, তো এখানে অন্য কোনো অনুমোদনের খুব প্রয়োজনীয়তা এখানে খুব করে না, ম্যাটার করে না। জি ম্যাটার করে না। এদিকে সম্প্রতি অনুমোদনহীন আবাসন কোম্পানিগুলো থেকে প্লট না কেনারও সতর্ক করেন রাজু। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু মেলা থেকে আগারগাঁও এনবিআর ও বিডা কার্যালয় এবং আশেপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমডি অর্ডিন্যান্স অনুযায়ী আগামী 22 জুন সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরেবাংলা নগর থানার অন্তর্গত শিশু মেলা থেকে আগারগাঁও রোডে অবস্থিত এনবিআর কার্যালয়, বিডা কার্যালয় ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষায় ফিশারি পোর্টের জন্য আগ্রহীদের প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে একটি ডকইয়ার্ড বানানোর চিন্তা করছে সরকার। শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে এর উদ্বোধনীতে এ কথা বলেন তিনি। এ সময় ব্লু ইকোনমিতে টেকসই করতে নৌবাহিনী, বিআইডব্লিউটিএ এবং নৌ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান নৌবাহিনী প্রধান। এ নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সমুদ্র, সমুদ্রতল এবং উপকূলীয় অঞ্চল সংশ্লিষ্ট বিজ্ঞান প্রচারের লক্ষ্যে 21 জুন পালন হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। এতে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, পরিবেশগত সুরক্ষা, নিরাপদে জাহাজ চলাচল সহ উপকূলীয় অঞ্চলের ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরা হয়। দিনটি ঘিরে শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ নৌবাহিনী এবং বিআইডব্লিউটি এর উদ্যোগে হয় ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে। একটাই বডি ওশান, আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, সমুদ্র নিয়ে আরও গবেষণা করতে পারি, সবাই যেন একসাথে আমাদের সমুদ্রকে গবেষণা করে আগামী পথযাত্রায় আমরা একসাথে অংশীদার করে বাংলাদেশের ব্লু ইকোনমিকে সম্পৃক্ত অবদান রাখতে পারি। এই জন্য আমাদের এই স্টলে আছে। আমরা চাই এই হাইড্রোগ্রাফিক ডের মাধ্যমে সকলেই বুঝুক যে হাইড্রোগ্রাফি ডের গুরুত্ব কতটুকু, এবং হাইড্রোগ্রাফি একটা প্রত্যেকের চলাফেরার ক্ষেত্রে, দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে, রোড বলেন, রাস্তা বলেন, কালভার্ট বলেন, যত কিছু আছে, মানে আমাদের স্থাপনা, স্থলবন্দর, মানে স্থলের যে আমাদের স্থাপনাগুলো, সেগুলোর জন্য আমাদের হাইড্রোগ্রাফিক জরিপ অপরিহার্য। অনুষ্ঠানে হাইড্রোগ্রাফিক গবেষণায় মেরিটাইম শিক্ষার্থীদের সহায়তার আশ্বাস দিয়ে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান বলেন, ব্লু ইকোনমিকে টেকসই করতে একসঙ্গে কাজ করছে মন্ত্রণালয়গুলো। Not only to BN Hydrography Department, but as I mentioned in the seminar a couple of years back conducted by Maritime University, that the researchers, the students, the faculty members, and the scientists of BORI, they will all be able to avail the ship to carry out their research and their educational tours out at sea. I hope that the takeaways of the seminar that will be held for the rest of the day will guide us to chart a course towards sustainable development. একই অনুষ্ঠানে অংশ নিয়ে মৎস্য সম্পদ রক্ষায় ফিশারি পোর্টের জন্য আগ্রহীদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় মাতারবাড়ি ডিপসি পোর্টের সঙ্গে একটি ডকইয়ার্ড বানানোর আশাও ব্যক্ত করেন তিনি। এখনো আমার দরজা খোলা ফর ফিশারি পোর্ট। আমি
বলেছি যে আমরা একটা ডকইয়ার্ড বানাতে চাই মাতারবাড়ি ডিপসি পোর্টের সাথে, এবং সেটার জন্য স্টিল ওপেন। জাতীয়ভাবে হাইড্রোগ্রাফি সমৃদ্ধকরণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে মনে করিয়ে দেয় সমুদ্রের নিচে অজানা তথ্যের সঠিক মানচিত্র আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নয়নের চাবিকাঠি। আর তাই দিনটিকে যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের মাঝে এর গুরুত্ব তুলে ধরার আহ্বান সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। শুক্রবার রাতে আলাদা দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। আর নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটো রিকশার 4 জন নিহত হয়। সহকর্মীতে পাঠানো তথ্য ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন শামীম হোসেন। ময়মনসিংহের ফুলপুরে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহেন্দ্রের 6 যাত্রী নিহত হন। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনা আয়াদি হালুয়াঘাটা গাড়িটা রানিং গাড়ি আর উনি 6 জন মারা গেছে। মাইন্ড সরায়া জিনিস আমরা সব সরায়া উল্টা তুললা লাস্ট তুললা পরে এক সাইডে করলাম। আরো 3-4 জন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি তারা উল্লে গেছে, গাড়ি পুড়ে ফেলছে। ঠিক আছে, এলাকার জনগণ ঠিক আছে উত্তেজিত হয়ে ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে ওই সুখের মাথা ঠিক আছে চলতেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। যতটুকু আমি জানছি যে যে চালক এবং হেল্পার বা বাসের যারা কর্মচারী সবাই যারা আমরা চেষ্টা করতেছি, জনগণকে বোঝাচ্ছি যে রাস্তাটা এবং রেখা আসতেছে, বাসটাকে আমরা থানাতে নিয়ে যাব এবং রাস্তাটা ক্লিয়ার করব। এদিকে নাটোর সদরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। পরে আহত 3 জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় কুড়িল মৌচাক ও গুলশানগামী সড়কে যান চলাচল। ফলে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। এ সময় সড়ক পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। তন্ত্রতারণ্যের প্রতিবেদন জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। শিক্ষক শিক্ষার্থীর অসন্তোষের জেরে গত 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে 24 জনকে স্থায়ী ও 16 জনকে করা হয় সাময়িক বহিষ্কার। এই ঘটনার জেরে শনিবার সকাল 8:30 থেকে রাজধানীর নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি করে নিঃশর্তভাবে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বহিষ্কারের সাথে জড়িত সব ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার। তবে দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় 3 দিকের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ, করা হয় লাঠিচার্জ। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। পুলিশ আমাকে মিছিলের মাঝখানে মানে প্রশাসনের মাঝখানে নিয়ে যায় টানতে টানতে, আমাকে মারে এবং বলে যে থানায় নিয়ে যাবো। 8-10 জন মিলে আমাকে মারছে। আমার পিঠটা কি করছে দেখেন, আমি হাতটা নড়াতে পারতেছি না, একদম অবশ হয়ে গেছে। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির সবাই যারা জুলাই যোদ্ধা ছিল সম্মুখ সারি সবাই মিলে ইউজিসিতে গিয়েছিল। ইউজিসির সাথে আমাদের ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে। উনি বলেছে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি, কিন্তু এই পেপার ওয়ার্কের মাঝে এই সমস্যার সমাধান হয়নি। এরপর বেলা 12টায় অনির্দিষ্টকালের জন্য নতুন বাজারে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয়া হয়। দাবি আদায় না হলে প্রয়োজনে ঢাকা ব্লকের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের কর্মসূচি এখানে আমরা আগে ঘোষণা দিয়েছি, এখানে আবারও দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকেট আয়োজন করছি এবং সারা বাংলাদেশ ও সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে, সারা বাংলাদেশ যারা আছে। এর আগে এপ্রিলে এক শিক্ষার্থীকে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে না দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।
15 জুলাইয়ের মধ্যে হবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং 2030 সালের মধ্যে আইসিটি খাতে রপ্তানি আয় $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, পেপল আনার জন্য সরকারের একাধিক টিম কাজ করছে। পূর্বাঞ্চলে হাইটেক সফটওয়্যার পার্ক করতে রাজুককে আহ্বানও জানান তিনি। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আউটসোর্সিং শিল্পের বিকাশে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। জানাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতির বিকাশ এবং তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যেই রাজধানীতে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন, ষষ্ঠ বিপিও সামিট 2025। অংশ নেন কূটনীতিক, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা। সম্মেলনে অংশ নিয়ে শিল্পের প্রসারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তথ্য প্রযুক্তি নির্ভর সেবা খাতের বিকাশের জন্য সমন্বিত নীতিমালা, অবকাঠামোগত সহায়তা এবং আন্তঃ মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও এই সমন্বয়ের অংশ হিসেবে স্মার্ট নগর পরিকল্পনা, আইটি পার্ক এবং অফিস অবকাঠামো উন্নয়নে প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিচ্ছে। 2 দিনব্যাপী বিপিও সামিটে আউটসোর্সিং শিল্পের বিকাশ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 15 জুলাইয়ের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া আনা হবে। ডেটা প্রোটেকশন অ্যান্ড লস যাচাই করার জন্য আমরা একটা ডেটা গভর্নেন্স অথরিটি করছি, সেটাও একটা অ্যাক্ট হচ্ছে এবং সেই অ্যাক্টের ফার্স্ট ড্রাফটটাও আমার হাতে আজকে আসার কথা। আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব, যেহেতু জুলাই আমাদের সরকারের 1 বছরকে, এই রেভলিউশনের 1 বছরকে মার্ক করবে, আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব ন্যাশনাল ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি যে ফ্রেমওয়ার্কটা আমরা করেছি সেটা আপনাদের সামনে পাবলিকলি নিয়ে আসবো। তিনি আরো বলেন, 2030 সালের মধ্যে আইসিটি রপ্তানিতে $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। লক্ষ্য অর্জনে পূর্বাঞ্চলে হাইটেক সফটওয়্যার পার্ক নির্মাণে রাজুককে আহ্বান জানিয়েছে সরকার। এআই কে অ্যাডপ্ট করতে না পারে, এছাড়া প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করতে না পারলে ব্যবসা বন্ধে শঙ্কা প্রকাশ করেন তিনি। এআই কে অ্যাডপ্ট করতে না পারে, যদি আপনার বিপিওতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআই কে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন, দেয়ার ইজ এভরি চান্স দ্যাট উইদিন 2 years, ইফ নট 1। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পরিস্থিতি তৈরি করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বলে, নির্বাচনের যে ডেডলাইন দেওয়া হয়েছে তার মধ্যে নির্বাচন আয়োজন হবে। শনিবার সকালে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনার প্রণয়ন কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় নিরাপত্তা ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা কমে যাবে, সেজন্য মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। তো সেটার জন্য নির্বাচন কমিশন এমনকি সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে, সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সেলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামতে শুরু করেছে। এতে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনী ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘর বাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক চাষিরা। এমন পরিস্থিতিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাচল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এ সময় তিনি বাঁধ মেরামতের আশ্বাস দেন।
সকালে পর থেকে পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। বিলোনিয়া থেকে যে আসা মোহনী নদীর যে টেকসই একটা বাঁধ চাই, আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। দ্রুত সময় নির্বাচন দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মধ্যে আগামী বাংলাদেশ গড়ার শক্তি নিহত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সেই সঙ্গে জুলাইয়ের আন্দোলন সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে বলে কাঙ্ক্ষী সফলতা এসেছে বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে জার্নালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শান্তি শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলেও জানান জাহিদ হোসেন। আজকে আমরা গর্ব করি, বাংলাদেশের মানুষ গর্ব করে পতাকার জন্য, তার দেশের জন্য, সর্বকিছুর জন্য। কাজেই জিয়াউর রহমান এই যে উনার যে ভূমিকা, উনার যে সাহসিকতা এবং উনি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারলেন, অনেকে তো পারেন নাই। এই জন্য হয় কি, অনেকে খুব মনে কষ্টে আছে। দারিদ্রতা ও শিশু শ্রম অঙ্গাঙ্গি জড়িত বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। শনিবার রাজধানী এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কিত প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রের জায়গা থেকে দুর্নীতি না কমালে শিশু শ্রম কমানো যাবে না। দেশে কমপক্ষে ৩৫ লাখ শিশু শ্রমে নিযুক্ত, যার মধ্যে অন্তত ১১ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। এসব তথ্য উঠে আসে বিতর্কে। শিশু শ্রম প্রতিরোধে রাষ্ট্রের সঙ্গে সমাজকেও দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। শিশু অধিকার নিশ্চিতে পথ শিশুদের পুনর্বাসনে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ। কতগুলো বিষয় যদি নিশ্চিত না করতে পারি আমি, তাহলে শিশু নিরাপদ থাকবে না, শিশু শ্রম থাকবে, দারিদ্র্য মুক্ত আমি করতে পারবো না। এবং দারিদ্র শিশু শ্রম ওতপ্রোতভাবে জড়িত যেমন, তেমন কিন্তু আমাদের সমাজের দায়িত্ববোধ। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের নির্দেশে সিলেটে ক্রাশার মেশিনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চলছে। গেল ৫ দিনে অন্তত ২ শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স। এ নিয়ে মেশিন মালিক, ব্যবসায়ী, শ্রমিকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ। খালেদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সম্প্রতি সিলেট সফরে এসে জাফলংয়ের বালু ও পাথর লুট হওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা অধ্যাপক ফাউজুল করিম খান সিলেটে অবৈধভাবে গড়ে ওঠা পাথর ভাঙার সব ক্রাশার মেশিন উচ্ছেদ করা হবে বলে জানান। প্রাথমিকভাবে ক্রাশার মেশিনগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। এমন ঘোষণার পর অন্তত ২ শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছে যৌথ বাহিনী। এ নিয়ে চাপা ক্ষোভ আর হতাশা বিরাজ করছে সংশ্লিষ্টদের মাঝে। যদি মিল ক্রাশার বন্ধ করে দেয় তো আমরা তো অসুবিধা, যদি আমরা বাচ্চা কাচ্চা যদি বাঁধতে পারি না, আমরা কুমকুমে দিতাম। ব্যবসায়ীরা বলছেন, সিলেটে যুগ যুগ ধরে চলা পাথর ব্যবসায় লাখ লাখ মানুষের কর্মসংস্থান ছিল, কিন্তু বিগত সরকার ভারত থেকে নিম্নমানের পাথর আমদানি করার স্বার্থে সিলেটে পাথর উত্তোলন বন্ধ করে দেয়। 2 দিন আগে মিটার আমদারের অভিযোগ না দিয়ে মিটারগুলি এরা কাইটা নিয়ে গেছে। আমরা কোনো কিছু বলছে না যে আমার এই অপরাধ বা ও অপরাধ, কোনো আমরা অপরাধটা কি? আমরা মিটার আনতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়, কিন্তু আমরা তো প্রতি মাসে বিল দিয়ে যেতেছি, সরকার একটা রাজস্ব আদায় দিচ্ছে এখান থেকে। ক্রাশার মেশিন মালিকরা জানিয়েছেন, বৈধভাবে সংযোগ আনলেও নোটিশ না দিয়ে আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বেকার হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শ্রমিকরা। হাহাকার চলছে তাদের পরিবারে। কাজ কাম কিছু নাই, কিছু বাইরে আমরা জীবিকা নিয়ে বাচ্চা নিয়ে আমরা খুব উপরে কঠিন বিপদ। মিটার গুলিয়া নেওয়া হয়েছে, আমরা শ্রমিক বেকারিত্ব আজ বিগত 2 দিন থেকে আমরা কোনো কাজকর্ম নাই। তো আমরা গাড়ি বেলচা মারি, কাম করি, ও আমরা সম্পর্ক আমরা কাম কাজ আমরা খাইতাম কিলা, চলতাম, বাচ্চা ফলতাম কিলা, আর নিজেও চলতাম কিলা, ও আমরা।
বিদ্যুৎ বিভাগ বলছে বর্তমানে পরিবেশ অধিদপ্তর কোনো ছাড়পত্র ইস্যু করছে না, তাই এগুলো অবৈধ হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করেছেন তারা। আমরা কিছু ডকুমেন্ট ভেরিফাই করে দেখছি যে পূর্বে কিভাবে দেওয়া হয়েছে কানেকশন, তো সেক্ষেত্রে তখন মানে যেসব মিলে ছাড়পত্র ছিল, পরিবেশের ছাড়পত্র ছিল এবং অনুমোদন ছিল, সেগুলোরই সংযোগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যখন ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে তখন তো নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তো এগুলো অবৈধ হয়ে গেছে। এদিকে ক্রাশার মেশিনগুলোকে অবৈধ ঘোষণা করে জেলা প্রশাসক বলছেন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেয়ে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছেন। যেগুলো আমরা দেখেছি তারা আইনানুগ কোনো কার্যক্রম এখন পর্যন্ত নেয়নি এবং আইনানুগ কোনো কাজও এখন পর্যন্ত করতেছে না। তারা যেগুলো করতেছে সেটা সবগুলোই আইনের সাথে সাংঘর্ষিক। সব ক্রাশার মেশিনের সংযোগ বিচ্ছিন্নের কাজ শেষ না হওয়া অবধি অভিযান চলবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া এক ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালাচ্ছেন অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলে এলাকাবাসীর উপর নেমে আসে অমানবিক নির্যাতন, হামলা করা হয় বাড়ি ঘরে। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন এলাকার নারী ও শিশুরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 জুন সকাল 9:30 জমি দখলে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপরে হামলা চালায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরার ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর সদস্যরা। এতে নারী শিশুসহ আহত হয় অন্তত 6 জন। দীর্ঘদিন ধরে এই ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর চাঁদাবাজি হামলা জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালান মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারী ও শিশুরাও। আমার টাকা দেওয়া লাগবে, কৃষির টাকা ভাই, চাঁদা দেওয়া লাগবে, কৃষির চাঁদা চাচ্ছি দাও, না দিলি বাড়ি গাড়ি পুরা কিচ্ছু হবো না। আমলিকের দল করে, তার প্রভাব অনেক, তার সন্ত্রাসী বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের উপর অত্যাচার করে বা চাঁদা চায় আমার কাকার কাছে। আজকে ধরেন পরিকল্পনাভাবে বাড়ির ভিতর ডাকি নিয়ে যাওয়া হচ্ছে, মারেছে আমার চাচার ভাবির স্বাস্থ্য ভাই। স্থানীয়রা বলছেন এসব ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলে না কোনো প্রতিকার, উল্টো হতে হয় নির্যাতনের শিকার। তাই এই টিপু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। এই ওরা বালু নিয়ে ভরতেছে রাত্রে আধারে, রাত্রে 2টা-3টা বাজে, অস্ত্র নিয়ে ঘরে, চাইনিজ কুড়াল নিয়ে ঘরে। আমরা তো আতঙ্কে বাইরে বাড়িতে পারি না। বিচার সেটা থানায় করার জন্য গেছে, তাদের বিচার হয়নি এবং আমার নানা এবং আমার মামা দুজনকে তারা নিয়ে যেয়ে থানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। যাতে বিচার হয় সেইটা আমরা শান্ত সততে যাতে বাস করে পারি সেইটা আমি চাই। তবে অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান টিপু খানের দাবি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন তিনি। এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক আমি মনে করি, সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এই সম্পর্কে কোনো আমার ধ্যান ধারণা নেই। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা, দিচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আগে তো আমি একবার ধরছি, এর আগে একবার ধরিয়ে প্রায় 2 মাসের মতো জেলে ছিল। আবারও আমি আমার মতো চেষ্টা করতেছি ভাই। তো হলো স্পেসিফিক অভিযোগ থেকেও দেয় না, তারপরে আমরা আমাদের মতো করে দেখি। শুধু আশ্বাস নয়, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুতই চেয়ারম্যান টিপু সহ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।